যত সহজ ভাবা হচ্ছে যে গণপরিষদ করে দিলাম ওরা এমপি হয়ে গেল, রাজনৈতিক দলগুলোর কনসেনসাসও কিন্তু বৈধতার একটা উপায় হিসেবে স্বীকৃত। হিজবুত তাহরির সমাবেশ বা তাদের বক্তব্য প্রচারের সময় বাধা দেওয়া হয়েছে, তো বহুত্ববাদী চেতনার ভিত্তিতে এই জিনিসটা পরস্পর বিরোধী হচ্ছে না? লিবারালিজমেরও একটা বৃত্ত রয়েছে, জাতীয়তাবাদী চেতনা বলতে পারে, একটা ইসলামী রাষ্ট্রের কথা বলতে পারে। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র অনেক কিছুকে অ্যালাউ করবে, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র গণতন্ত্রকে কিল করে ফেলবে, ও ওইটা অ্যালাউ করবে না। সে বলবে হ্যাঁ আমাকে কিল করার একটাই পথ, তুমি আমাকে বিপ্লব দিয়ে হত্যা করো। জনগণের সার্বভৌমত্ব অস্বীকার করা মানে গণতন্ত্র তোমাকে কিল করতে হবে। রিসেন্টলি আলাপ চলছে, সেটা হচ্ছে যে সংস্কার পরিষদ নির্বাচন হবে, মানে সংবিধান সংস্কার পরিষদ নির্বাচন হবে, এবং যারা নির্বাচিত হবে ওনাদের প্রথম কাজ হচ্ছে সংবিধান সংস্কার করা, এবং সংবিধান সংস্কার করার পরেই ওনারা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। এই বিষয়টা এটা না, এটা কোনো মতে এটা স্পিড না। গণপরিষদ মানে হলো মানে আমি সংবিধান তৈরির জন্য যে পরিষদ, সেই পরিষদ যে রাষ্ট্র কি বলে যেটাকে বলা হয় পার্লামেন্টের, এটা কিন্তু ভালো আইডিয়া না। হ্যাঁ, কারণ গণপরিষদের জন্য যখন দেয়, লোকে ভোট দেয়, সেই সদস্যগুলো যখন তৈরি করে, সেই সদস্যগুলোকে একটা সার্টেন ইন্টেলেকচুয়াল লেভেলে যে তারা এমন একটা সংবিধান তৈরি করবে, তাদের চরিত্র, তাদের ইন্টিগ্রিটি ইত্যাদি ইত্যাদি সবকিছু সব সহ, এবং বিশেষ করে মেধা এবং লেখাপড়া, শিক্ষা দীক্ষা ইত্যাদি সবকিছু বিবেচনা করে তারা যেন একটা সুন্দর সংবিধান তৈরি করে দেয় আমাদের। এটার জন্য তাদেরকে দেওয়া হয়। হ্যাঁ, এবং পলিটিক্যাল ইডিওলজি ইত্যাদি ইত্যাদি অবশ্যই থাকে, ভাবাদর্শ কারো কারো যেন থাকে। কিন্তু যখন পার্লামেন্টের আইনের জন্য তৈরি করা হয়, তখন কিন্তু জ্ঞান বুদ্ধি ছাড়া প্র্যাকটিক্যাল প্র্যাগম্যাটিক ফিল্ডে কেমন তারা দেয়, সময় দেয় কেমন মানুষের কাছে, হ্যাঁ, অন্যান্য বিষয়গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, যে তারা মানুষের সুখ দুঃখের সাথে কত থাকতে পারে, এটা কিন্তু অন্য জিনিস। এবং গণপরিষদের কাজটা কিন্তু নিয়ে করে দিয়ে দেওয়া, হ্যাঁ, মানে যখন সংবিধানের জন্য যেটা তৈরি হয়, কাজে দুইটা কিন্তু এক জিনিস নয়। সংবিধানটা তৈরি করে নিয়ম কানুন সব স্থির করে ওটা যখন হয়ে গেল, সংবিধানটা পাশ হয়ে গেল, এইবার ওই সংবিধানের ভিত্তিতে নির্বাচনটা হবে, সেইটার পদ্ধতিটা তারা তৈরি করে দেবে। কিন্তু একই লোক দিয়ে কিন্তু দুটো করার আইডিয়া কিন্তু ভালো আইডিয়া না। কারণ ওটা হলো যারা তখন যাবে, মানে এখানে এমন হতে পারে কেউ লোক পলিটিক্স করে না সংবিধান ইয়েতে, গণপরিষদে, ও রাজনীতির সঙ্গেই যুক্ত না, হ্যাঁ, অথচ সে ভালো বোঝে এসব, একজন শিক্ষাবিদ। গণপরিষদে তাকে হয়তো লোকজন বললো যে উনি আমাদের করে দিক, কেমন, কিন্তু ওই লোক হয়তো পলিটিক্যাল প্রসেসে পার্টিতে দাঁড়াবে না, এবং পার্টি তো তার পার্টির মেম্বারকে ইলেক্টেড করাবে এমপি। কাজে এটা তো কারেক্ট বুদ্ধি না। হ্যাঁ, এটা কখনো হয় না। মানে এটার সঙ্গে আমি বলি যে এই জন্যই বিষয়টা টু স্টেপ হয়ে যাবে। যত সহজ ভাবা হচ্ছে যে গণপরিষদ করে দিলাম ওরা এমপি হয়ে গেল, তাহলে যত দ্রুত হয় তা না কিন্তু। হ্যাঁ, এটা হওয়ার পরে ওইটা সংবিধান হয়ে তারপরে ইলেকশনের জন্য ওই সংবিধান ভিত্তিতে আরেকবার ইলেকশন হতে হবে, তাহলে না পার্লামেন্ট হবে। কাজে বিলম্বিত হওয়ার চান্স কিন্তু অনেক। একই সাথে যদি আরেকটা ইস্যু হয় যে অনেক রাজনৈতিক দল থেকে বলা হচ্ছে যে জাতীয় নির্বাচন দেওয়ার পরে জাতীয় নির্বাচিত প্রার্থীরাই হচ্ছে সংবিধান সংস্কার করবে, বা ওইটা বললাম যে এটা ভ্যালিড না, ওর দ্বারা বৈধতা পায় না। দুইটাই হচ্ছে যে ওটা বৈধতা পায় না, ওইটা বরং তার চাইতে ওই ইলেক্টেড ছাড়াই বরং অন্যান্য সমস্ত রাজনৈতিক দল মিলে, সে 5% হোক, সে 10% হোক, তারা মিলিতভাবে বরং যেটা এগ্রি করবে সেটা আরো বৈধ। কারণ ওরা সংখ্যা, মানে ধরা যাক যে ইলেকশনে কেউ 40 বা 45% পেয়ে পাশ করে সরকার গঠন করলো, কিন্তু আমি যদি সবাই মিলিত 70% এগ্রি করি, সব দলগুলো মিলে, যে আমরা এই পদ্ধতিতে সংবিধানগুলো মোটামুটি চাই, তাহলে ওটা মোর বৈধতা পেল। মানে ওটা বললাম প্রক্সি ফর, এটা হলো মানে এক ধরনের প্রতিস্থাপন করছে জনগণের ইচ্ছাকে। হ্যাঁ, ওটা ঐক্যমাত্রা বেটার। কিন্তু আইডিয়ালি হচ্ছে নির্বাচিত সরকার যদি মানে এথিক্যাল হয়, বুদ্ধিমান হয়, তাহলে বলবে যে আমরা তো এটা দিয়ে করেছি, কিন্তু আমি একটা গণপরিষদ করে আমরা আরেকবার এটাকে রিভিউ করতে দিলাম, নিজেরা না, পার্লামেন্ট রিভিউ করার। তাহলে তো পার্টির ইয়ে হয়ে গেল। এটাই তো দুর্ভাগ্য আমাদের, পার্টি দিয়ে তো সংবিধান হয় না, বা পার্টি বা কোয়ালিশন দিয়ে। স্যার, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতে আসার কোনো চ্যালেঞ্জ আপনি দেখতে পান কিনা? ওই যে এই আন্ডারস্ট্যান্ডিং গুলো যদি থাকতো, হ্যাঁ, যে আমার সংবিধানের মৌলিক ভিত্তিগুলো ঠিক রেখে আমরা আগে একটা
প্রক্রিয়াতে চলে যাই, তাহলে আমার যদি মনে হয় যে আমাকে আগে সংবিধানের আমূল কোনো পরিবর্তন, যারা মনে করছে যে সংবিধান ছুঁড়ে ফেললাম, আমাকে নতুন সংবিধান, এই নতুন সংবিধান মানে যে কি না বুঝলে কিন্তু সমস্যা। হ্যাঁ, এই নতুন সংবিধান হচ্ছে যে আমি তার মূল ভিত্তিটাই মানি না, গণতান্ত্রিক ভিত্তি না, তাহলে এক জিনিস। আর না হলে এখন যে কোনো রকমের, আমি বললাম যে তাদের ঐক্যমতের বিষয়টা বুঝতে হবে যে বাস্তব পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি এবং তার সঙ্গে আইডিয়াল আদর্শগত সিচুয়েশনের সঙ্গে এটা, যেটাকে বলা হয় যে আমার আদর্শ জায়গাতে পৌঁছাতে গিয়ে যদি আমার এটা, ওই যে আছে না যে তুমি ছবিটা দেখেছো কিনা, যে ট্রায়াল অফ দাঁতো, হ্যাঁ, ওই যে ফরাসি বিপ্লবের যে রবস্পিয়ার দাঁতো, হ্যাঁ, তো দুজনেই বন্ধু, দুজনেই কিন্তু ফরাসি বিপ্লবের নায়ক। হ্যাঁ, তো ওই যে দাঁতো ছিল মোর প্র্যাকটিক্যাল টাইপের, হ্যাঁ, যে প্র্যাকটিক্যালি বিপ্লবের পরে কতগুলো জিনিসকে কম্প্রোমাইজ করে হলেও আমাদেরকে এগিয়ে যেতে হবে। আর রবস্পিয়ার ছিল খুব আদর্শবাদী, সব কিছু আইডিয়াল ওয়েতে হইতে হবে, না হলে কিন্তু সে ফরাসি বিপ্লবের স্পিরিট এর সঙ্গে বিশ্বাসঘাতকতা মনে করছে। কিন্তু রবস্পিয়ারের পদ্ধতিতে দেশে কেওয়াস লেগে গেছে, প্রচুর সমস্যা তৈরি হয়েছে, হ্যাঁ, এবং মানুষের যে সমস্যার শেষ নেই। তো দাঁতর ওই ট্রায়ালে এক জায়গায় বলছে রবস্পিয়ার মানে আমরা উচ্চতায় উঠতে দাও মানুষকে, হ্যাঁ, সবাইকে উচ্চতায় উঠতে দাও, কিন্তু এমন উচ্চতায় দিও না যেখানে অক্সিজেন পাবে না। মানে আদর্শ তুমি অনেক বৃদ্ধি করতে পারো, বাড়াতে পারো, কিন্তু যদি মরেই যায়, অক্সিজেন না পাই, তাহলে তো লাভ থাকলো না। সেখানে আদর্শ এবং প্র্যাকটিক্যালিটির সঙ্গে প্র্যাগম্যাটিজম জিনিসটা হচ্ছে যে আমাকে কম্প্রোমাইজ করে এক ধরনের ওয়ে আউট করে যেতে হবে। হ্যাঁ, ওয়ে আউটে এখন রাজনৈতিক দল বা রাজনৈতিক প্রক্রিয়ার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ভাবতে হবে যে আমি 2 স্টেপ প্রসেসে গেলে কতদিন যাব, ততদিনে রাষ্ট্রের যে মানুষের যে সহনশীলতার পর্যায়ে অতিক্রম করবে কিনা, মানুষকে আবার বলবে যে আমার আগের রেজিমে ভালো ছিল, আমার ফ্যাসিস্ট রেজিম হোক তাও তো আমি খুব ভালো থাকতাম, আইন শৃঙ্খলা ভালো থাকতাম, দ্রব্যমূল্য, এই ধরনের আফসোসের দিকে না নিয়ে যায়। ওই যে রবস্পিয়ারকে বলেছে যে মানুষকে উচ্চতায় নিয়ে যাও, কিন্তু এত উচ্চতায় নিতে চেয়েও না যেখানে মানুষ মানে অক্সিজেন পাবে না। আদর্শের ক্ষেত্রে এই ব্যাপারটাতে রাষ্ট্র চালনায়, হ্যাঁ, এই দলগুলোকে ভাবতে হবে, এবং একসঙ্গে যদি ভেবে তখন একটা ঐক্যমত হতে হবে যে আমি আপাতত ওই আউটটা কোনটা বেটার, আমার 2 স্টেপ বেটার নাকি আমার আগে একটা নির্বাচিত গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি বেটার। কারণ নির্বাচিত গভর্নমেন্টের যে অ্যাকাউন্টেবিলিটি থাকে অন্য কোথাও থাকে না। স্বীকৃতির ক্ষেত্রে তাদের কিছু সুবিধা থাকে, তাদের কিছু রুট লেভেল অর্গানাইজেশন থাকে, সেটার একটা অ্যাডভান্টেজ রয়েছে, কিন্তু এটা আইডিয়াল না। আমি আবারও বলছি, আইডিয়াল ছিল যে আমার একটা সত্যিকার অর্থে বৈধ সংবিধান এই দেশে হবে, কিন্তু সেটা হয়নি। কিন্তু এটার বিকল্প হচ্ছে রাজনৈতিক দলগুলোর কনসেনসাসও কিন্তু একটা বৈধতার একটা উপায় হিসেবে স্বীকৃত, থিওরিতে, তাত্ত্বিক তত্ত্বীয়ভাবে। পরবর্তীতে গণভোটেও তারা আইডিয়াল করা উচিত তাদের, এটাও তাদের এখন থেকেই জানানো উচিত যে আমরা পরবর্তীতে আমরা একটা গণপরিষদের দিকে যাব এবং সংবিধানকে আরো বৈধতার জন্য আমরা মানুষের কাছ থেকে বৈধতা নেব, হতে পারে। স্যার, আমরা আমাদের একদম সর্বশেষ প্রশ্নে চলে এসেছি। স্যার, আপনার বক্তব্য থেকে এতক্ষণ গণতন্ত্র এবং গণতন্ত্রের ভিতরেই বহুত্ববাদের যে চেতনা নিহিত রয়েছে সেই সম্পর্কে আমরা বিস্তারিত শুনলাম। তো লাস্ট প্রশ্নটা হচ্ছে, বহুত্ববাদের চেতনার ভিত্তিতে যদি আমরা তাকাই, যে কিছুদিন আগেই ঘটে যাওয়া হিজবুত তাহরীরের উপরে তাদের এক সমাবেশ বা তাদের বক্তব্য প্রচারের সময় বাধা দেওয়া হয়েছে, তো এই বিষয়টা মানে বহুত্ববাদী চেতনার ভিত্তিতে এই জিনিসটা পরস্পর বিরোধী হচ্ছে না? আপনার কি মনে হয়? হ্যাঁ, ধন্যবাদ। প্রশ্নটা অত্যন্ত আমি বলবো যথার্থ এবং সময় উপযোগী। আসলে বহুত্ববাদ শুধু যে গণতন্ত্রের একটা প্রধান বিষয় তা না। গণতন্ত্রের যে মূল আদর্শ লিবারালিজম, সেখানে বলা হয় যে সিভিলিটি, সভ্যতার মাত্র একটাই লক্ষণ, একটাই সংজ্ঞা, সেটা হলো প্লুরালিটিকে স্বীকার করা, বহুত্বকে স্বীকার করা। তো বহুত্বকে স্বীকার করা যদি প্লুরালিটি মানে সভ্যতার লক্ষণ হয়, সভ্য হওয়ার একমাত্র মাপকাঠি হয় সিভিলিটি, তো যারা এটা মানে না তারা সিভিলিয়ান না, হ্যাঁ, তারা ভালো মানে সভ্য না। তাহলে এইরকম একটা উদারনৈতিক চিন্তার মধ্যে তাহলে যে কোনো চিন্তাকেই তো অ্যাকোমোডেট করতে পারা উচিত, তাই না? যে যত ভাবেই হোক না কেন, তাহলে বাউন্ডারি কি আছে? আসলে আছে। হ্যাঁ, গণতন্ত্রের লিবারালিজমেরও একটা বৃত্ত রয়েছে, বৃত্তটা অনেক বড়, অনেক ধরনের মতবাদ, যেমন একটু আগে বললাম জাতীয়তাবাদ। হ্যাঁ, জাতীয়তাবাদী চেতনাও বলতে পারে কেউ, ইসলামিক চেতনা বলতে, ইসলামী রাষ্ট্রের কথা বলতে পারে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, মানে প্রচারের দিক থেকে বহু কথা তারা বলতে পারে।
কিন্তু আগেই বলেছি যে গণতন্ত্রের একটা এথিক্যাল ভিত্তি আছে। এথিক্যাল ভিত্তি হচ্ছে তোমার অধিকার আমার অধিকার সমান, এবং সেই অধিকারকে প্রয়োগ করার জন্য আমি একটা ভোটাধিকারের একটা খুব বড় প্রশ্ন হচ্ছে যে আমি আমার ভোট তোমার ভোট দিয়ে একটা সরকার গঠন করব, এবং সেই সরকার একটা পিরিয়ডের ভিতরে চলবে। ওই সরকার অনেক আইন কানুন চেঞ্জ করতে পারে, বিধিবিধান নানান কিছু অর্ডার আদেশ দিতে পারবে, কিন্তু সে কিন্তু রাষ্ট্রের মূলনীতির বিরুদ্ধে, মূলনীতির পরিপন্থী কোনো কিছু পাশ করলে আবার আইন বিভাগ আছে, সুপ্রিম কোর্ট আছে, ও বলবে তুমি আইন করেছো কিন্তু এই আইন কিন্তু রাষ্ট্রের মূলনীতির পরিপন্থী, তুমি কিন্তু এটা ইনভ্যালিড। অর্থাৎ ওরও কিন্তু সীমাবদ্ধতা হচ্ছে লেজিসলেটিভ যে উইংটা, অর্থাৎ পার্লামেন্ট নির্বাচিত আমার মানুষের দ্বারাই নির্বাচিত, খেয়াল করতে হবে মানুষের দ্বারা নির্বাচিত। ও বলবে আমি তো সব করতে পারি, আমি তো সংখ্যাগরিষ্ঠ পেয়েছি 2/3। তুমি 2/3 পাও, কিন্তু তুমি তোমার মূলনীতির এগেনস্টে যদি তুমি আইন পাশ করো, সুপ্রিম কোর্ট যদি বা আমাদের সর্বোচ্চ আইন বিভাগ যদি ইন্টারপ্রেট করে বলে যে তুমি মূলনীতির পরিপন্থী আইন করেছো পার্লামেন্টে, এটা ইনভ্যালিড হয়ে গেল। তার মানে হলো তার একটা বৃত্ত রয়েছে। এই বৃত্তটা হচ্ছে যে তুমি ইচ্ছা মতো যা ইচ্ছা খাও চলো, কিন্তু তুমি বিষ খেয়ে আত্মহত্যা করতে পারবে না। বুঝছো কথাটা? তুমি যদি নিজেকে হত্যাই করে ফেলো তাহলে তো তোমার কোনো এন্টিটি থাকলো না। তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র অনেক কিছুকে অ্যালাউ করবে, কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র গণতন্ত্রকে কিল করে ফেলবে, হ্যাঁ, ওইটা অ্যালাউ করবে না। এইটুকুই তার সীমাবদ্ধতা। হ্যাঁ, সে বলবে হ্যাঁ আমাকে কিল করার একটাই পথ, তুমি আমাকে বিপ্লব দিয়ে হত্যা করো, আমার সংবিধান বাতিল করে বিপ্লব দিয়ে হত্যা করো। আমাদের যেগুলো সামরিক শাসন, ওটাও কিন্তু সংবিধানকে স্থগিত করেছে, হত্যা করে নাই, বলে নাই যে আমি এটা বাতিল করে দিলাম, বলেছে আপাতত স্থগিত, আবার দেবো ইলেকশন, ঠিক না? তুমি আমাকে আইসিইউতে পাঠাও, কিন্তু আমাকে যদি চিরতরে কবর দিয়ে দাও তাহলে আমি তোমাকে অ্যালাউ করলাম না। বোঝা গেছে? এটা হিজবুত তাহরির বলে কথা না। এটা যদি চরম বামপন্থী কমিউনিজমও বলে যে আমার সর্বহারা পার্টি বলবে যে সর্বহারা একত্র হবে, তোমার অধিকার সবার অধিকার সমান না, তাকেও একই কথা বলতে হবে। জাতীয়তাবাদ নিয়েও যদি কেউ বলে বাঙালি জাতীয়তাবাদ শ্রেষ্ঠ, অন্য জাতীয়তাবাদ তারা সমান ভোট দিতে পারবে না, যদি একটা জনগোষ্ঠী ক্ষুদ্র জনগোষ্ঠীর 20 জন মেম্বারও থাকে, 10 জন কেন 5 জন মেম্বারও থাকে, যদি বলেও তো 5 জন আছে ওরও সমান অধিকার নাই, তাহলে হবে না। জাতীয়তাবাদ দিয়ে হবে না। কোনো ভাবাদর্শই বলতে পারবে না যে আমি শ্রেষ্ঠ, আমি অমুকের একটা নাগরিকের অধিকারও ক্ষুণ্ণ করতে পারবে না। বোঝা গেছে? এখন সেই ক্ষেত্রে আমি হিজবুত তাহরির বলে কথা না, কথা হলো যে কোনো সংগঠন যখন একটা রাষ্ট্রে অপারেট করবে, সেই অপারেশনের লিমিটটাকে দেখতে হবে যে সে কি লিমিটের মধ্যে। এখানে এখন পীর সাহেব একজন কিংবা একজন ইমাম সাহেব, আলেম সাহেব, উনি বলতে পারেন ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চাই, কিন্তু উনি যদি কোনো পার্টিও বলতে যে আমি ইসলামিক পদ্ধতির শাসনতন্ত্র করতে চাই, উনি যদি গণতান্ত্রিক ভোটে চলে আসে, নির্বাচন কমিশনের সংবন্ধিত দল হয়ে যায়, হ্যাঁ মানে নিবন্ধিত দল দিয়ে বলে আমি ইসলামিক রাষ্ট্র কায়েম করব, জনগণ যদি সংখ্যাধিক্য জনগণ যদি তাকে ভোট দিয়ে সরকারে যায়, কিন্তু তাহলে কিন্তু তাকে আবার ইসলামী বিপ্লব সংগঠিত করে সংবিধান পাল্টে, গণতন্ত্র শব্দ পাল্টে ইসলামিক, কমপ্লিটলি ইসলামিক ইরান বা আফগানিস্তানের মতো তাকে করতে হবে। জনগণ যদি সেটা মেনে নেয়, কথার কথা যেটা তো বিপ্লব দিক, কিন্তু সেক্ষেত্রে গণতন্ত্র আর থাকলো না, একটা বিপ্লব সংগঠিত হলো। যেসব দেশে এই ধরনের সমাজতন্ত্রই হোক আর ইসলামিক হোক, এটা বিপ্লব দিয়ে হয়। তো এই ক্ষেত্রে যেমন ধরা যাক হিজবুত তাহরির ও খেলাফতের কথা বলে, সে তো বলে না যে এই পার্লামেন্ট দেওয়া হবে, এটাকে তো সে পার্লামেন্ট সংবিধান বাতিল করতে বলে এবং শক্তি প্রয়োগ করতে বলে, সেনাবাহিনীর সাহায্য চায়। তার মানে সেই বৃত্তের বাইরে থেকে কথা বলছে। তার সে রাইট আছে, সে যদি বিপ্লব করে পরিবর্তন করে সেটা করুক, কিন্তু রাষ্ট্রেরও রাইট আছে তাকে আইনের মধ্যে নিয়ে আসা, কারণ সে তো তাকে হত্যা করছে, গণতন্ত্রের হত্যা করছে, ঠিক আছে না? মানে সেও কিন্তু এই উদার হতে পারবে না যে আমি তাকে, আমাকে হত্যা করার জন্য তাকে অ্যালাউ করে দিলাম, আরেকজনকেও করতে পারবে না। মানে বৃত্তটা এই জায়গাতে সীমাবদ্ধ। তার মানে দুনিয়াতে কিন্তু এই বৃত্তের বাইরে বহু সংগঠন তার অপারেট করতে পারে, সেই স্বাধীনতা তার থাকলো, কিন্তু আমার বৃত্তের মধ্যে তুমি যদি অপারেট করতে চাও তাহলে কিন্তু তোমাকে আইনের মধ্যে পড়তে হবে। হ্যাঁ, আমি কিন্তু ওই উদার নৈতিকতার সীমাটা হচ্ছে গণতন্ত্রের এইটা। সেই ক্ষেত্রে যারা করতে চায় এই ধরনের বিপ্লব, তাদেরকেও অনুধাবন করতে হবে যে আমি একদিকে বলবো যে আমি তোমার মূলনীতি, এই রাষ্ট্র যেটার উপরে চুক্তি দিয়ে তৈরি হয়েছে, আমি সেটাকে হত্যা করব, আবার আমি তোমার কাছে বৈধতা চাইবো, আমি তোমার কাছ থেকে অপারেশনের সবকিছু পারমিশন চাইবো। এটা তাদেরও বোঝার ভুল। তাদের বুঝতে হবে
যে তুমি বাবা চেঞ্জ করতে চাইলে তোমার যদি প্যাশন থাকে, আবেগ থাকে, তুমি যদি যৌক্তিক মনে করো, তুমি লড়াই করে তাহলে বিপ্লব করে চেঞ্জ করতে হবে তোমাকে। তোমাকে ওই বাইরের বৃত্তের বাইরে থেকেই সংগ্রাম করে এই এই রাষ্ট্র ক্ষমতাকে বলো আর এই জনগণের ক্ষমতাকে বলো বা যে গণতন্ত্রের ক্ষমতা পরাজিত করে করো, সেটা রাইটিস্ট হোক আর লেফটিস্ট হোক আর যে কোনো মতাদর্শ ভিত্তিক হোক। হ্যাঁ, সেই জন্য আমার মনে হয় যে যদি যেসব এখানে কিন্তু বহু কমিউনিস্ট পার্টি রয়েছে, ইসলামিস্ট পার্টি রয়েছে, তারা কিন্তু তাদের মতাদর্শ এইভাবে কিন্তু মানে যেটাকে বলছে, তারা মনে করছে যে গণতান্ত্রিক পদ্ধতিতে বোধহয় রাষ্ট্র কায়েম করা যায়। আসলে গণতান্ত্রিক পদ্ধতিতে ওই রাষ্ট্র কায়েম করা ওইভাবে যায় না। হ্যাঁ, ওখানেও কিন্তু দুই রকমের জন্য দেখবেন যে ইসলামেও কিন্তু কেউ কেউ বলতেছে যে না, তুমি আগে তোমার আকীদা ঠিক করো, তোমার বিশ্বাসগুলো ঠিক করো, ব্যক্তিগত লাইফ ঠিক করো, তারপরে সেটা দ্বারা অ্যাট্রাক্ট করে মানুষ যতটা চায় সেভাবে করো। এটা একটা গণতন্ত্রের এক ধরনের পদ্ধতি। কেউ বলছে না, ইকামতের দিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা আগে জরুরি, রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে হয় না। তো রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা গণতান্ত্রিক পদ্ধতিতে তুমি যতটা পারবে ততটা হয়তো আইন কানুন কিছু বিধান আনতে পারবে, কিন্তু মূল জায়গায় কিন্তু আনতে পারবে না। তোমার সার্বভৌমত্ব জনগণ থেকে অস্বীকার করা ছাড়া, জনগণের সার্বভৌমত্ব অস্বীকার করা মানে গণতন্ত্র তোমাকে কিল করতে হবে। তখন কিন্তু সংবিধান পুরোই বাতিল করতে হবে, নতুন সংবিধান রচনা করতে হবে। এটা কিন্তু একটা বিপ্লব। সেই বিপ্লব যদি কেউ সংগঠিত করতে পারে তাহলে সেটা তাদের শক্তির ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমি মনে করি যে গণতান্ত্রিক রাষ্ট্র ওই জায়গাতে কেউ যদি বলে যে না, আমি নির্বাচন কমিশনে নিবন্ধিত হব না, আমি নির্বাচন করব না, আমি কিন্তু শক্তি প্রয়োগ করে আমি বিপ্লব করব, আর তাকে আমি আমার রাষ্ট্রের কাঠামোর মধ্যে আইনগত বৈধতা দিয়ে অপারেট করতে দেবে, এটা কিন্তু শুধু সাংগঠনিক কালচারাল সংগঠনের ক্ষেত্রেও তা প্রযোজ্য। অন্যান্য ক্ষেত্রে এখন আওয়ামী লীগের যদি কোনো কালচারাল সংগঠন বলে যে আমি আবার একত্ব করতে চাই বা বাঙালি জাতির শ্রেষ্ঠত্ব করতে চাই, সেটাও একই ধরনের কথা। গণতন্ত্র নিজেকে হত্যা করার জন্য মানে লাইসেন্স দিয়ে দেবে না। কাজেই আমার মনে হয় যে তাদের বুঝতে হবে যে আমরা নিষিদ্ধ থেকে যে অপারেট করেছি, আমি যদি বিপ্লব করতে সেভাবেই করতে হবে। সেই সংগ্রামের ইতিহাস পৃথিবীতে বহু রয়েছে যারা বিপ্লব করেছে। একটা গণতান্ত্রিক রাষ্ট্র কি শুধুমাত্র এই ক্ষেত্রেই কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে? আরো কোনো রাজনৈতিক দল যদি গণতন্ত্রকেই কিল করতে চায় তাহলে সেই ক্ষেত্রে করতে পারে, আদারওয়াইজ তাকে অপারেট করতে দিতে হবে। সে যেমন আমাদের এখনই যেমন ধরা যাক জার্মানিতে প্রায় নাৎসি কাছাকাছি দল, যারা তারা অনেক ভোট পেয়ে গেছে, আবার সেন্টার রাইটরা পেয়ে গেছে। ফ্রান্সেই তো জিতে গেছিল প্রায় রাইটিস্টরা। এখন ট্রাম্প কি, ও তো ফার রাইট, ভালোই ফার রাইট, সে জিতে আসে, কিন্তু তারপরও সে কেন ডেমোক্রেসির মধ্যে পড়ছে? সে তো অটোক্রেসি বলতে পারবো না তাকে, যদিও তার অনেক অ্যাক্টিভিটি ওরকম হচ্ছে। কেন বলতে পারবো না? এই কারণে সে তো ভোটাধিকারের বাইরে যায় না, সে তো জনগণের ইন্ডিভিজুয়াল রাইটের বিরুদ্ধে যায় না, সে তো বলে না যে পরবর্তী নির্বাচনে আমি আসবো না, আমি চিরকাল থাকবো। যখন এই জায়গাতে কেউ থাকবে তখন সে কিন্তু গণতন্ত্রের বাইরে চলে গেল। কেমন? কাজেই একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে কখন? রাজনৈতিক দল যদি কোনো এই ধরনের ধারণা প্রকাশ করে গণতন্ত্রের ভিতরে তাকে নিষিদ্ধ করতে পারবে না, কিন্তু রাজনৈতিক দলের কোনো মেম্বার যদি অপরাধ করে, ক্রিমিনাল অ্যাক্টিভিটি, ওই যে ধরা যাক যে একটা রাষ্ট্র বলছে আমি এই জাতীয়তা ভিত্তিক বা আমি এই কমিউনিজম ভিত্তিক বা আদর্শ ভিত্তিক ইসলাম ভিত্তিক আমি একটা রাষ্ট্র করতে চাই, তাকে তার জন্য কিছু বলা উচিত না। কিন্তু তার মধ্যে কেউ এমন কথা বলা শুরু করলো, কাজ করা শুরু করলো যেটা ইন্ধন যোগাচ্ছে, যেটা বলতেছে যে আমি রাষ্ট্র আইনও ভঙ্গ করো, তার জন্য রাষ্ট্রের আইন না মেনে তুমি এটা করো, সেখানে রাষ্ট্র তোকে তার জন্য ইন্টারফিয়ার করতে পারবে যারা এটা পরিচালনা করছে। আর যদি একটা দল ওপেনলি ডিক্লেয়ার করে যে আমি পুরোপুরি আমার দলটারই সাংগঠনিক যে তাদের যে গঠনতন্ত্রেই লিখে দেয় যে আমি গণতন্ত্র মানি না, আমি এই সিস্টেমে যেতে চাই, তাহলে কিন্তু সেই দলের ব্যাপারে অ্যাকশন নেওয়ার অধিকার রাষ্ট্রের রয়েছে। কারণ সে তো বলছে যে সে গণতন্ত্রই রাখবে না। তো নির্বাচিত হইলেই আমি সংখ্যাধিক্য ভোট পেলেই আমি গণতন্ত্র রাখবো না বলে আমি গণতন্ত্রের এগেনস্টে আমি করে ফেলতে পারবো, এই ধরনের চিন্তা আসলে সঠিক গণতান্ত্রিক রাষ্ট্রে চলে না। ওকে তাহলে বলতে হবে যে আমার রাষ্ট্র তো তোমার সংখ্যাধিক্য দিয়ে শুধু হয় না, আমার রাষ্ট্র তো তৈরি হয়েছে একটা মূলনীতিতে, এই মূলনীতিতে আমার ধরে নিয়েছি সব মানুষ কিন্তু এটাতে এগ্রি করেছে। যদি কোনো মানুষ এগ্রি না করে সেই রাষ্ট্র থেকে চলে যাক, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে নাগরিক তখন তাকে ধরেই নিতে হবে যে আমার ওই গণতন্ত্রের নীতিতে আমি বিশ্বাসী হয়ে রাষ্ট্রে আছি, ওইটাতে আমি সিগনেচার না করলে সিগনেচার করেছি।
হ্যাঁ, অস্বীকার করলে ওই যে তাহলে আমার চরমপন্থী সংগঠন বলবে যে আমি ওটাতে স্বীকারই করি না, আমি তো নাগরিকই না, আমি সংবিধান মানি না, তাহলে ওইটা ডিক্লেয়ার করে সে তার বৃত্তের বাইরে থাকতে হবে। এই জন্য মানে রাষ্ট্রের কতটা মানে উদারনৈতিকতার মধ্যেও কিন্তু একটা বৃত্ত রয়েছে, সেই বৃত্তটা হচ্ছে আত্মহত্যা করতে দেবে না তাকে, সে তাকে কিল করার লাইসেন্স টু কিল দেবে না। রাইট স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আজকে অনেক বিষয়ে অনেক খোলামেলা আলাপ আলোচনা হলো। ধন্যবাদ আপনাকে। দর্শক শ্রোতা, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো দিনে নতুন কোনো বিষয়।